হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ভূগোলের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস, সেই সিলেবাসের অর্থনৈতিক ভূগোলের প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ, অর্থাৎ অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে এটা আছে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এই অর্থনৈতিক ক্রিয়াকলাপ সম্পর্কে আজকে যে সমস্ত ছোট প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার সময় আসবে তোমার পর্ষদের প্যাটার্ন অনুযায়ী, সেই সমস্ত প্রশ্নগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তাহলে দেখো, সাঁতরা পাবলিকেশনের এই যে বইটা আছে প্রামাণিক মিত্র দিন্ডা, এই পাবলিকেশনের ফার্স্ট সেমিস্টারের যে বই আছে, সেই বইয়ের যে সমস্ত শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ অর্থাৎ কৃষিকাজ, পশুপালন, এই যে প্রাথমিক কাজগুলো আছে সেগুলোর উপরে বেস করে আলোচনা করছি। তাহলে দেখো, প্রথম যেটা আছে শিকার এবং ফলমূল সংগ্রহ। তাহলে এটা ছিল মানুষের প্রথম অর্থনৈতিক কার্যাবলী। তো এটার উপরে কী কী প্রশ্ন আছে? বলছে মানুষের আদিম বৃত্তি হলো শিকার, পশুপালন। নিম্নলিখিত যন্ত্রগুলির মধ্যে যেটি শিকার এবং ফল সংগ্রহ করার জন্য ব্যবহার করা হতো না সেটা হচ্ছে বন্দুক। এটা হচ্ছে আধুনিক যন্ত্র, ঠিক আছে? তখন কিন্তু এগুলো আবিষ্কার হয়নি। তখন তোমার বিভিন্ন পশুর হাড়, তারপরে কাঠের তৈরি বিভিন্ন রকম যন্ত্র ব্যবহার করা হতো। এবার দেখো আছে নিম্নলিখিত কোন তাপমণ্ডলের ভিতর শিকার ও ফলমূল সংগ্রহ বৃত্তিটি গড়ে উঠেছিল? সেটা হচ্ছে উষ্ণমণ্ডল ও হিমমণ্ডল। যে শিকারী মানব গোষ্ঠীর বলগা হরিণ, সিল মাছ এবং সিন্ধু ঘটক প্রভৃতি শিকার করতো সেটা হচ্ছে এস্কিমো। যে শিকারী মানব গোষ্ঠীর জীবন সিল মাছ কেন্দ্রিক সেটা হচ্ছে তোমার এস্কিমো। তারপর দেখো, সলম চর্ম ব্যবসায়িক কেন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত মানব গোষ্ঠী হচ্ছে এস্কিমো। এস্কিমোদের শিকারের সর্বশ্রেষ্ঠ সময়কাল ছিল তোমার গ্রীষ্মকাল। এস্কিমো শব্দের অর্থ হচ্ছে কাঁচা মাংস খাদক। উষ্ণমণ্ডলের অন্তর্গত ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে শিকার ও ফলমূল সংগ্রহ বৃত্তি গড়ে ওঠার কারণ হচ্ছে গভীর এবং ঘন বনভূমির সৃষ্টি। বুশম্যানদের পশু শিকার ও ফল সংগ্রহের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ানোর প্রধান কারণ হচ্ছে শিকারের উপযুক্ত পশু ও পানীয় জলের অভাব। নেক্সট দেখো আছে নিম্নলিখিত যে অধিবাসীদের প্রধান জীবিকা বন্য রবার সংগ্রহ করা সেটা হচ্ছে তোমার সেরিঙ্গুইডস। পিগমি শব্দের অর্থ হচ্ছে কনুই থেকে আঙ্গুলের ডগা পর্যন্ত এক হাত মাপ বিশেষ। হ্যাঁ, নেক্সট হচ্ছে দেখো, হিমমণ্ডলের শিকার এবং ফলমূল সংগ্রহ বৃত্তি গড়ে ওঠার কারণ হচ্ছে অধিকাংশ ভূমি সারা বছর বরফ আবৃত। এবার দেখো, পশুপালন থেকে যে শর্ট প্রশ্নগুলো হবে, যে পশুপালন অর্থনৈতিক কার্যাবলী শুরু হয় প্রাণী গার্হস্থ্যকরণের দ্বারা। পশুপালন হলো এক ধরনের অর্থনৈতিক কার্যাবলী, সেটা হচ্ছে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী। উল্লেখযোগ্য দুগ্ধপ্রদাহী গরু হলো তোমার আরডারনি। তারপরে জীবন ধারণ ভিত্তিক উন্নত পশুপালন ব্যবস্থা যে নামে পরিচিত সেটা হচ্ছে যাযাবর পশুপালন। বাণিজ্যিক পশুপালন ব্যবস্থা ক্রান্তীয় অঞ্চলের যে অংশে দেখা যায় সেটা হচ্ছে 7 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশ। তারপর দেখো, গরু অধ্যুষিত অঞ্চল নামে পরিচিত যে দেশ সেটা হচ্ছে তোমার ডেনমার্ক। দুগ্ধপ্রদাহী পশুপালনের জন্য চাষ করা হয় বিট। তারপরে এস্টানসিয়া দেখা যায় যে তৃণভূমি অঞ্চলে সেটা হচ্ছে তোমার পম্পাস। নেক্সট হচ্ছে দেখো, চাকরাস দেখা যায় যে তৃণভূমি অঞ্চলে সেটা হচ্ছে তোমার পম্পাস। নেক্সট দেখো, ভেল তৃণভূমি অঞ্চলে যে ধরনের মেষ পালন করা হয় সেটা হচ্ছে মেরিনো। ব্যক্তিগত জমি মালিকানা যে ধরনের পশুপালন করা হয় সেটা বাণিজ্যিক পশুপালন। অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি যে নামে পরিচিত সেটা ডাউন্স। ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমি যেটা নামে পরিচিত সেটা হচ্ছে স্টেপস। রাশিয়া যে ধরনের পশুপালনের জন্য বিখ্যাত সেটা মাংস উৎপাদনকারী গরু। এরপর দেখো আছে কৃষিকাজ। কৃষিকাজের ওপরে কী কী আছে? বলছে কৃষিকাজ অর্থনৈতিক কার্যাবলীর সূচনা হয় উদ্ভিদ গার্হস্থ্যকরণের দ্বারা। জীবন ধারণ ভিত্তিক কৃষির মূল উদ্দেশ্য হচ্ছে স্থায়ী চাহিদা মেটানো। এশিয়া মহাদেশের যে অংশে জীবিকা সত্তাভিত্তিক কৃষি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব অংশ, অর্থাৎ যে অংশে আমরা বসবাস করছি। নেক্সট হচ্ছে ছদ্ম বেকারত্ব দেখা যায় নিম্নলিখিত যে কৃষি ব্যবস্থায় সেটা হচ্ছে মিশ্র কৃষি। বাণিজ্যিক কৃষি ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য করা। বাণিজ্য কৃষি ব্যবস্থা প্রচলিত যে ধরনের দেশগুলিতে সেটা হচ্ছে তোমার উন্নত দেশ। শস্যের বিশেষায়ন নিম্নলিখিত যে কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে তোমার বাণিজ্যিক কৃষি। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা বিশেষ শস্যের উপরে কিন্তু কৃষি মানে বাণিজ্য কাজটা করা হয়ে থাকে। সেটা গম হতে পারে, ধান হতে পারে। তারপর দেখো, সর্বাধিক ঝুঁকি কৃষি ব্যবস্থা হচ্ছে তোমার মিশ্র কৃষি ব্যবস্থা। সব থেকে ঝুঁকিহীন কৃষি ব্যবস্থা, ঝুঁকিহীন অর্থাৎ এখানে কিন্তু কোনো ঝুঁকি থাকে না, যেহেতু সমস্ত রকমের শস্য এবং তোমার পশুপালন করা হয়, তাই একটার যদি ক্ষতি হয় অন্যটা কিন্তু তাকে মানে ক্ষতির হাত থেকে রক্ষা করে। মিশ্র কৃষি ব্যবস্থা পৃথিবীর যে ধরনের অঞ্চলে লক্ষ্য করে সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। মিশ্র কৃষি ব্যবস্থার উল্লেখযোগ্য দিক হলো শস্যাবর্তন পদ্ধতিতে চাষবাস করা, এতে কিন্তু জমির উর্বরতা বজায় থাকে। উদ্যান কৃষি নিম্নলিখিত যে অঞ্চলে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে হিমশীতল জলবায়ু অঞ্চলে। ফ্লোরিকালচার ফুলের চাষ
তোমার বলতে বোঝায় বাণিজ্যিকভাবে ফুল চাষ। পোমাম কালচার তোমার ফল চাষ, এটাকে কি বলছে, বলছে বাণিজ্যিকভাবে ফল চাষ। ওলেরিকালচার মানে হচ্ছে শাকসবজির চাষ, তো দেখো এটা বলতে বোঝায় বাণিজ্যিকভাবে শাকসবজির চাষ। তারপর দেখো হার্বিকালচার মানে হচ্ছে ভেষজ উদ্ভিদ, অর্থাৎ আমাদের যে সমস্ত ভেষজ উদ্ভিদ তোমার বাসক পাতা, তারপর তোমার পুদিনা পাতা, এইগুলো ভেষজ উদ্ভিদ, এইগুলোর চাষ বলতে বোঝায় বাণিজ্যিকভাবে ভেষজ উদ্ভিদ পালন। দোহ কৃষি বলতে ব্যবস্থা সাফল্যের জন্য প্রয়োজন হচ্ছে বিস্তীর্ণ তৃণভূমি, মানে দুগ্ধ শিল্প, গরু মোষ এই সমস্ত পালনের জন্য বিস্তীর্ণ তৃণভূমির প্রয়োজন হয়। নিম্নলিখিত যে ধরনের মাটিতে দোহ কৃষি সাফল্য লাভ করে না সেটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। তারপর দেখো দুগ্ধ উৎপাদন বিশ্বে প্রথম স্থান অধিকার করে পাকিস্তান। তারপরে দেখো নেক্সট যেটা আছে দেখো অর্থকারী ফসল। দেখো এটা কোনো কোনো জায়গাতে কিন্তু ভারতও দেওয়া আছে, অর্থাৎ দুগ্ধ উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করে, এটাও কিন্তু কোনো কোনো বইয়ে দেওয়া আছে। অর্থকারী ফসল বলছে নিম্নলিখিত ফসলগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি নগদ শস্য হচ্ছে তোমার চা। নগদ শস্যের চাহিদা বেশি থাকে আন্তর্জাতিক বাজারে। কফি যে ধরনের ফসল সেটা হচ্ছে বাণিজ্যিক ফসল। স্বাদে গন্ধে পৃথিবী বিখ্যাত কফি হচ্ছে আরবীয় কফি। তারপরে দেখো ইনস্ট্যান্ট কফি হলো তোমার লাইবেরিয়া কফি। উচ্চভূমি অঞ্চলে কফি চাষের জন্য প্রয়োজনীয় উষ্ণতা হচ্ছে 14 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। কফি চাষের জন্য আদর্শ বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 100 থেকে 200 সেন্টিমিটার। বিশ্বে কফি উৎপাদনে প্রথম দেশটি হচ্ছে ব্রাজিল। যে ধরনের জলবায়ু অঞ্চলে ইক্ষু চাষ করা হয় সেটা হচ্ছে তোমার ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে। ল্যাটেরাইট রঙের মোটা রসালো ইক্ষু হচ্ছে তোমার কিউবা জাতীয় ইক্ষু। ইক্ষু চাষের আদর্শ উষ্ণতা হচ্ছে 20 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। ইক্ষু চাষের আদর্শ বৃষ্টিপাত হচ্ছে 100 থেকে 150 সেন্টিমিটার। রেটুন ফসল নামে পরিচিত যেটি সেটা হচ্ছে তোমার ইক্ষু। নেক্সট দেখো সবচেয়ে উৎকৃষ্ট মানের তুলো হচ্ছে সাগরদ্বীপীয় তুলো। তারপর দেখো দীর্ঘ আঁশযুক্ত তুলার তন্তুর দৈর্ঘ্য হচ্ছে তোমার গ্রেটার দেন 5 সেন্টিমিটার, এটা গ্রেটার দেন 5 সেন্টিমিটার। তারপর দেখো পৃথিবীর অধিকাংশ তুলো মাঝারি আঁশযুক্ত তুলো। তারপর দেখো তুলো চাষের আদর্শ উষ্ণতা এবং বৃষ্টিপাত যথাক্রমে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত লাগছে 65 থেকে 100 সেন্টিমিটার। তারপর দেখো বল উইভিল যে শস্যের সঙ্গে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে তুলো চাষ, ঠিক আছে। বল উইভিল পোকা একটা, বল উইভিল একটা হচ্ছে পোকা। তারপর দেখো খনিজ উত্তোলনের উপরে যে সমস্ত তোমার প্রশ্নগুলো হবে, এটাও একটা প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী, রেড কলার ওয়ার্কার। তো বলছে খনিজ উত্তোলন যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ। খনিজ শব্দের অর্থ হচ্ছে মাটির নিচের দ্রব্য। পৃষ্ঠীয় খনিজ উত্তোলন পদ্ধতি নয় যেটি সেটা হচ্ছে নলকূপ আকৃতি বিশিষ্ট খনি। নিম্নলিখিত খনিজ উত্তোলন পদ্ধতিগুলির মধ্যে যেটি অবৈধ সেটা হচ্ছে ইঁদুরের গর্ত খনি। তারপর দেখো সোনা উত্তোলন করা হয় যে খনি থেকে সেটা হচ্ছে বৃহৎ আয়তন গর্তযুক্ত খনি। এটা কিন্তু খুব কম জায়গাতেই কিন্তু বিশ্বে দেখতে পাওয়া যায় সোনা। তারপর দেখো আলগা নদীর পলি থেকে মূল্যবান খনিজ সংগৃহীত হয় যে পদ্ধতিতে সেটা হচ্ছে তোমার প্লেস্টার মাইনিং। তারপর দেখো অধিক মাত্রায় শ্রমিক নিরাপত্তার প্রয়োজন হয় নিম্নলিখিত যে খনিজ উত্তোলন পদ্ধতিতে সেটা হচ্ছে নলকূপ আকৃতি বিশিষ্ট খনি। নেক্সট 71-এ আছে দেখো ভূমিধস সৃষ্টি হয় যে ধরনের খনিজ উত্তোলনের ফলে সেটা হচ্ছে তোমার ভূগর্ভস্থ খনিজ উত্তোলন। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলছে বামিকি বান্দুরা বা অরণ্য সন্তান নামে পরিচিত ড্যাশ মানব গোষ্ঠী, পিগমি মানব গোষ্ঠী। ড্যাশ পশুপালন ব্যবস্থা জীবন ধারণ এবং বাণিজ্যিক উৎপাদন ব্যবস্থার সমন্বয় ঘটেছে, মিশ্র পশুপালন। তারপর দেখো দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় তৃণভূমি ভেনেজুয়েলাতে ড্যাশ নামে পরিচিত, ল্যানোস নামে পরিচিত। তারপর দেখো অতিরিক্ত যন্ত্র নির্ভরতার কারণে ড্যাশ কৃষি ব্যবস্থায় উৎপাদন ব্যয় কম, বাণিজ্যিক কৃষি ব্যবস্থায়। নেক্সট হচ্ছে কফি চাষ সর্বপ্রথম দেখা যায় কোন অঞ্চলে, ইথিওপিয়া উচ্চভূমিতে। নেক্সট দেখো আছে দোহ কৃষি বা দুগ্ধ কৃষি ব্যবস্থা সাফল্যের জন্য ড্যাশ প্রয়োজন, নাতিশীতোষ্ণ জলবায়ু প্রয়োজন হয়। তারপর দেখো বাক্যের পুনর্বিন্যাস মানে পরপর সাজাতে বলছে। তো দেখো এখানে প্রথম যেটা হবে সেটা হচ্ছে শিকার এবং ফলমূল সংগ্রহ, এটা মানুষের প্রথম পেশা ছিল। 2 নাম্বার করেছে তারা পশুপালন, তারপর হচ্ছে তোমার জীবিকা সত্তা কৃষি এবং সব শেষে আসছে তোমার বাণিজ্যিক কৃষি। নেক্সট দেখো হচ্ছে স্থানান্তর কৃষিকাজ এবং সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির ক্রম অনুসারে সাজাতে বলছে। তো প্রথম যেটা হবে সেটা হচ্ছে এটা তোমার গোষ্ঠীর অভিজ্ঞ ব্যক্তিরা বনভূমির ভেতর সঠিক স্থান নির্বাচন করে। তারপরে 1 নাম্বার বলছে গাছ লতাপাতা প্রভৃতি জঙ্গল কেটে শুকিয়ে পোড়ানো হয়। তারপরে হবে 4 নাম্বার, এটা তোমার 3 নাম্বারে আসছে বলছে পোড়া ছাই মাটিতে ছড়িয়ে দেওয়া হয় এবং সব শেষে আসছে তোমার এটা অর্থাৎ 2 নাম্বারটা বলছে জমি প্রস্তুত হলে গর্ত করে বীজ ছড়িয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। এটা গেল তোমার ক্রম অনুসারে সাজানো। এরপর দেখো বিবৃতিমূলক যেগুলো দিয়েছে যে শিকার এবং ফলমূল সংগ্রহ বৃত্তি সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তাহলে অর্থাৎ এগুলো ঠিক না
ভুল সেটা বলতে হবে। বলছে যে এই বৃত্তিটি সম্পূর্ণ জীবিকা সত্তা ভিত্তিক, এটা ঠিক। তারপর দেখো জলবায়ু ভেদে শিকার এবং ফলমূল সংগ্রহ বৃত্তির পরিবর্তন ঘটে, এটাও ঠিক। তারা ছোট ছোট কয়েকটি দলে বিভক্ত হয়ে ভূপৃষ্ঠে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এটাও ঠিক। শিকার এবং ফলমূল সংগ্রহের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করতো, এটা কিন্তু ভুল। তাহলে এটা গেল তোমার সত্য এবং মিথ্যা। নেক্সট যেটা দিয়েছে দেখো, বলছে নিম্নলিখিত বিবৃতিগুলির পরে সঠিক বিকল্পটি নির্বাচন করো। বলছে প্রতিকূল জলবায়ুতে পশুপালন অর্থনৈতিক উন্নতির পথ দেখায়, হ্যাঁ ঠিক কথা। তারপর দেখো প্রাণী জগতের সহযোগিতায় প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষিত হয়, সত্যি কথা। তারপর দেখো বিভিন্ন প্রাণীজাত দ্রব্য শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়, এটাও সত্য। পরিবহন ক্ষেত্রে শুধু পশু শক্তির প্রচলন নেই, এটা কিন্তু মিথ্যা। তারপর দেখো আছে কৃষিকাজ কোনো দেশের জাতীয় আয়ে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে, এটা কিন্তু সত্য। তারপর দেখো কৃষিকাজের দ্বারা দেশের মানুষের জীবিকা অর্জনের সুবিধা হয়, এটাও সত্য। কৃষিজ দ্রব্য বিদেশে রপ্তানি করে দেশ বিদেশিক মুদ্রা আয় করে, সত্য। কৃষিকাজ পশুপালনের যোগান দেয়, এটাও ঠিক। তারপর দেখো বাণিজ্যিক কৃষিকাজ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ে বিকল্পটি নির্বাচন করো। তাহলে পুরোপুরি প্রকৃতি নির্ভর, এটা কিন্তু মিথ্যা, কারণ এখানে যন্ত্র আছে, সার আছে। তারপর দেখো এই কৃষি ব্যবস্থা মূলধন নির্ভর এবং যন্ত্র নির্ভর, এটা সত্য। তারপর আধুনিক কৃষি বিজ্ঞান নির্ভর কৃষি ব্যবস্থা, এটাও ঠিক। তারপর দেখো সবশেষে যে এই কৃষি ব্যবস্থা জমির স্বাভাবিক উর্বরতা বৃদ্ধি করে, এটা কিন্তু মিথ্যা। তারপর দেখো আছে মিশ্র কৃষি সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ে সঠিক তোমার বিকল্পটি নির্বাচন করো। অর্থাৎ মিশ্র কৃষির যে সমস্ত বৈশিষ্ট্যগুলো এখানে লেখা আছে সেগুলো ঠিক না ভুল সেটা বলছে। বলছে উদ্ভিদ শস্যের পরিমাণ কম, এটাও ঠিক। প্রচুর জৈব সার ব্যবহার হয়, এটাও ঠিক। উন্নত পরিবহন ব্যবস্থা প্রয়োজন হয়, এটাও ঠিক। এবং কৃষকদের আর্থিক স্থিতিবস্থা থাকে, এটাও কিন্তু ঠিক। অর্থাৎ সবগুলোই কিন্তু ঠিক। এরপর দেখো বাজার বাগান ভিত্তিক কৃষিতে দ্রুত বিকাশ লাভ করার সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো এখানে দেখো কি বলছে, নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপক চাহিদা, এটা ঠিক। বছরের সব উপার্জনের সুবিধা থাকে, এটাও ঠিক। এই ধরনের কৃষি ব্যবস্থায় কৃষকের আর্থিক ঝুঁকির পরিমাণ কম, এটাও ঠিক। তারপরে সরকারি প্রচেষ্টায় শহরের প্রান্তবর্তী অঞ্চলগুলিতে গড়ে ওঠে, এটাও ঠিক। অর্থাৎ সবকটি বিবৃতি কিন্তু সত্য। নেক্সট দেখো দোহ কৃষি বা দুগ্ধ কৃষি সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ে সঠিক বিকল্পটি বলছে তোমার 1 নম্বর বলছে এই কৃষি ব্যবস্থা শ্রমনিবিড়, এটা ঠিক। জনবহুল অঞ্চলে এই কৃষি ব্যবস্থা সাফল্য লাভ করে, এটাও ঠিক। তারপরে দেখো বলছে 3 নম্বর কৃষি ব্যবস্থায় উৎপাদনশীল দ্রব্য পচনশীল, হ্যাঁ ঠিক, কেননা দুধ নষ্ট হয়ে যায়। তারপরে দেখো এই কৃষিতে মূলধন উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থার বিশেষ প্রয়োজন হয় না, এটা কিন্তু ভুল, কেন সংরক্ষণের প্রয়োজন হয় দুধ। তারপর দেখো নগদ শস্য সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলোর পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। নগদ শস্য সম্পর্কিত বলছে অতিরিক্ত মাত্রায় পরিবেশ নির্ভর, হ্যাঁ ঠিক। জমির জোতগুলির পরিমাণ বেশি, এটাও সত্য। প্রচুর মূলধনের প্রয়োজন হয়, এটাও সত্য। এবং উন্নত পরিবহন ব্যবস্থার প্রয়োজন হয়, এটাও কিন্তু সত্য। নগদ শস্য মানে বাণিজ্যিক কৃষি, ঠিক আছে। নগদ শস্য অর্থাৎ হচ্ছে বাণিজ্যিক কৃষি। তো এখানে দেখো যেগুলো আছে প্রত্যেকটাই কিন্তু বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্য। এরপর দেখো খনিজ উত্তোলন সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো দেখো বলছে খনিজ উত্তোলনের সঙ্গে ভূমি সম্পদ ক্ষতিগ্রস্ত হয়, এটা সত্য। তারপরে খনিজ উত্তোলনের ফলে বাস্তুতন্ত্র বিনষ্ট হয় এবং জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়, এটাও ঠিক। নেক্সট দেখো ভূগর্ভস্থ খনিজ উত্তোলন পদ্ধতি ব্যয়বহুল, এটাও সত্য। তারপর দেখো খনিজ উত্তোলনের ফলে ভৌমজল দূষণ ঘটে, এটাও কিন্তু সত্য। এবার দেখো এখানে তোমার ডায়াগ্রাম বা চার্ট দিয়েছে। এবারে এইখানে তোমার কে কোন তোমার অবস্থাটাকে তোমার এখানে নির্দেশ করছে সেটা লিখতে হবে। তো দেখো প্রতিকূল পরিবেশ, বিজ্ঞান প্রযুক্তির অভাব, পরিকাঠামোর অভাব, মূলধন বিনিয়োগ। এখানে শিকার ও ফলমূল সংগ্রহ বৃত্তি গড়ে ওঠার অনুকূল পরিবেশ, এটা কি তোমার মূলধন বিনিয়োগ। উত্তরটা হবে শিকার এবং সংগ্রহ বৃত্তি গড়ে ওঠার অনুকূল পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত নয় যেটা, সেটা হচ্ছে মূলধন বিনিয়োগ। বাকি এগুলো কিন্তু সবই সম্পর্কযুক্ত, অর্থাৎ প্রতিকূল পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তির অভাব, পরিকাঠামোর অভাব প্রত্যেকটাই। এবার দেখো শিকার এবং ফলমূল সংগ্রহকারী স্থান পরিবর্তনের সঙ্গে যেটি সম্পর্কযুক্ত সেটা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। তারপর দেখো আছে এখানে একটা দেখো মহিলাদের দ্বারা ডিম সংগ্রহ, ক্যারিবু শিকার, সিলমার শিকার, পাখি শিকার। এখানে এ অর্থাৎ এই 4টে অবস্থায় তোমার কোনটাতে তোমার কমন, অর্থাৎ কারা এই 4টি কাজ করে থাকে। তো দেখো এখানে হবে এস্কিমোরা কিন্তু এই সম্প্রদায়ে এর কাজটা করে থাকে। এরপর দেখো এখানে তোমার মেষ মানে হচ্ছে তোমার ভেড়া, ঠিক আছে। তোমার
আলপাকা, লামা উৎপাদন ব্যবস্থা এবং গোয়ানকো। বলছে চিত্রে বর্ণিত প্রজাতিগুলির যে উৎপাদন ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে পশম উৎপাদন। তারা ভেড়া নিয়ে ঘুরে বেড়ায় এবং পশম উৎপাদনের সঙ্গে যুক্ত। এবার দেখো এখানে পিসিকালচার, ভিটিকালচার, হর্টিকালচার, তোমার সেরিকালচার, এইটা যেটা আছে এখানে কিটা, এটা এই চারটে শব্দ তোমার কোন চাষবাসের সঙ্গে যুক্ত? মৎস্য আহরণের সঙ্গে যুক্ত। বুঝতে পেরেছো? পিসিকালচার, ভিটিকালচার, হর্টিকালচার, সেরিকালচার এগুলো সবই। তারপরে দেখো এখানে এক ফসলি, দ্বিফসলি, বহু ফসলি কৃষি, বলছে কোন কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত? এটা জীবন ধারণ ভিত্তিক কৃষির সঙ্গে যুক্ত। হ্যাঁ, জীবন ধারণ ভিত্তিক বা জীবিকা সত্তা ভিত্তিক এই কৃষির সঙ্গে কিন্তু এটা যুক্ত। এরপর দেখো কৃষিভিত্তিক অর্থনীতি এবং পশুপালন ভিত্তিক অর্থনীতি তোমার কোনটাতে কমন? সেটা হচ্ছে মিশ্র কৃষি ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু এটা কমন, বাকিগুলোতে কিন্তু নয়। এরপর দেখো আছে ফ্লোরিকালচার, পোমাকালচার, হার্বিকালচার, ওলেরিকালচার, কোন কৃষিকাজের সঙ্গে যুক্ত? উদ্যান কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত। নেক্সট যেটা আছে দেখো বলছে ক্র্যাশার, তারপরে কনভেস্টার, ড্রিল যন্ত্র, ট্রাক, প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এটা তোমার খনিজ উত্তোলনের সঙ্গে এগুলো যুক্ত আছে। এবার দেখো স্তম্ভ মেলাতে বলছে 1 নাম্বার যেটা আছে পুনান উপজাতি, এটা বোর্নিও দ্বীপে দেখতে পাওয়া যায়। 2 নাম্বার যেটা আছে সোমাঙ্গ উপজাতি, এটা মেরু অঞ্চলে দেখতে পাওয়া যায়। মুরা উপজাতি যেটা আছে 3 নাম্বার, এটা তোমার অ্যামাজন নদী অববাহিকা দেখতে পাওয়া যায়। আর বুসমন উপজাতিতে তোমার বোর্নিও দ্বীপে দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো এখানে দিয়েছে পশুর চামড়া যেটা আছে সেটা তোমার চামড়া শিল্প, পশুর লোম, পশুর লোমটা হচ্ছে পশম শিল্প, পশুর হাড় এখান থেকে তোমার যেটা উৎপন্ন হয় পশুর হাড় থেকে সার শিল্প, এবং পশুর চর্বি থেকে তোমার ওষুধ এবং চিকিৎসা উপকরণ শিল্প এটার সঙ্গে যুক্ত আছে। এবার দেখো এখানে তোমার তৃণভূমিগুলো সম্পর্কে এখানে দিয়েছে। উত্তর আমেরিকাতে যে তৃণভূমি গড়ে উঠেছে সেটা প্রেরি, হ্যাঁ। ভেনেজুয়েলাতে যে তৃণভূমি গড়ে উঠেছে সেটা হচ্ছে ল্যানোস। ব্রাজিলে যে তৃণভূমি গড়ে উঠেছে সেটা হচ্ছে তোমার পম্পাস, এবং সুদানে গড়ে উঠেছে সাভানা। তাহলে এটা তোমার ম্যাচ হয়ে গেল। এবার দেখো এখানে বলেছে বিবৃতি এবং কারণের ব্যাখ্যা, বলছে শিকার এবং ফলমূল সংগ্রহ বৃত্তিটি সম্পূর্ণরূপে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। কারণ বলছে কি বৃত্তিটি খুবই প্রাচীন। এখানে এ এবং আর সঠিক, কিন্তু এ আর এর সঠিক ব্যাখ্যা নয়। তারপর দেখো কোনো দেশের জাতীয় অর্থনীতিতে পশুপালনের গুরুত্ব অপরিসীম। তার কারণ বলছে কি যে পশুপালন ব্যবস্থা ও আনুষঙ্গিক শিল্পকর্মকে কেন্দ্র করে বহু মানুষ জীবিকা নির্বাহ করে। এখানে এ এবং আর সঠিক, এবং এর সঠিক ব্যাখ্যা কিন্তু আর। এবার দেখো এখানে অনুচ্ছেদটা পড়তে বলছে, এবং অনুচ্ছেদটা পড়ার পর বলছে জীবজন্তু জাতীয় একটি ফসল হচ্ছে তোমার বীজতন্তু জাতীয় একটা ফসল হচ্ছে তোমার কার্পাস। তাহলে এই গেল তোমার এই বইটার শর্ট প্রশ্ন। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা তোমার পারুল প্রকাশনী, যেটা অজিত কুমার শীলের যেটা আছে সেখান থেকে দেখো এখানে তোমার অর্থনৈতিক কার্যাবলী এবং কৃষি অর্থনীতি দুটোই কিন্তু এখানে, বা প্রাথমিক অর্থনীতি দুটো একসঙ্গে করা আছে। তাহলে দেখো বলছে অশোধিত কাজকর্মের উদাহরণ হচ্ছে তোমার খাদ্য সংগ্রহ, পশুপালন, যাযাবর দুটোই। প্রকৃতি থেকে সরাসরি সম্পদ আহরণে যুক্ত অর্থনৈতিক কর্মকলাপ বলা হয় অর্থনীতির প্রাথমিক ক্ষেত্র। তারপরে দেখো প্রাথমিক অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্ভুক্ত হচ্ছে তোমার কৃষি এবং খাদ্য সংগ্রহ দুটোই। দেখো প্রকৃতি থেকে আহরিত সম্পদ সরাসরি ব্যবহার না করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহৃত হয় যে ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমার পরবর্তী ক্ষেত্র। ব্যাংকিং এবং বিমা যে অর্থনীতির ক্ষেত্রে অন্তর্গত সেটা হচ্ছে চতুর্থ অর্থনীতি। পেশাদারি ক্ষেত্রের অন্তর্গত হচ্ছে তোমার ইন্টারনেট পরিষেবা, রিমোট সেন্সিং দুটোই। তারপর দেখো অতি উচ্চবর্গীয় পরামর্শদাতাকে কোন কলার কর্মী বলা হয়? সোনালী কলার কর্মী বা গোল্ডেন, এগুলো হচ্ছে তোমার নব্য, অতি নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ, গোল্ডেন কলার ওয়ার্কার, এরা সব থেকে বেশি পারিশ্রমিক পেয়ে থাকে। তারপর দেখো তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত হচ্ছে ব্যবসা বাণিজ্য। ভারতের শ্বেত বিপ্লব যে উৎপাদনের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে দুধ উৎপাদন। শিক্ষকের শিক্ষাদান কোন ধরনের অর্থনৈতিক কাজ? পরিষেবা ক্ষেত্র। তারপর দেখো কুইনারি ক্ষেত্রের অন্তর্গত হচ্ছে তোমার পরামর্শদাতা, পরিকল্পনা, নীতি রূপায়ণ, এগুলো সবই কুইনারি উভয়ই। তার খাদ্য সংগ্রহ এবং শিকারীজীবী সমাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত যে সমস্ত জনজাতি সেটা হচ্ছে তোমার বুশম্যান, এস্কিমো, আন্দামান, সবগুলোই কিন্তু প্রয়োজন। খাদ্য সংগ্রহ শিকারী জনজাতি জারোয়াদের অবস্থান হলো আন্দামানে। তারপরে এস্কিমোদের প্রধান খাদ্য সিল মাছ। জীবিকা সত্তা ভিত্তিক স্বনির্ভর কৃষি ব্যবস্থার অন্তর্গত হচ্ছে তোমার স্থানান্তর কৃষি। ব্যাপক কৃষি প্রধান খাদ্য ফসল হলো গম। বহু ফসল কৃষি পদ্ধতি অবলম্বন করা হয় নিবিড় কৃষিতে। তারপরে দেখো জমির উর্বরা শক্তির ভারসাম্য বজায় রাখার জন্য উপযুক্ত কৃষি ব্যবস্থা হচ্ছে তোমার শস্যাবর্তন। নেক্সট যেটা আছে দেখো বলছে একই জমি থেকে একই সময়ে বিভিন্ন উপায়ে সর্বাধিক এবং বিবিধ প্রকার ফসল উৎপাদন করা হয় যে কৃষি পদ্ধতিতে, তা হলো তোমার আন্তঃকৃষি। তারপর কৃষি উৎপাদন বাণিজ্যিকীকরণের উপযোগী হলো যে কৃষি ব্যবস্থা সেটা তোমার ব্যাপক কৃষি, বাগিচা কৃষি দুটোই। কোনো অঞ্চলে
অঞ্চলে বিভিন্ন শস্য একত্রে নির্দিষ্ট পরিমাণ জমিতে অগ্রাধিকার ভিত্তিক চাষ হওয়াকে বলা হয় শস্য সমন্বয়। নেক্সট দেখো, শহরের উপকণ্ঠে টাটকা সবজি এবং ফলমূল যোগান দেওয়ার জন্য যে কৃষি পদ্ধতি প্রচলিত হয়েছে তাকে বলা হয় ট্রাক ফার্মিং। শুষ্ক কৃষি পদ্ধতির অন্যতম ফসল হচ্ছে মিলেট। ঔষধ ভেষজ নয়, লেটুস। তারপর দেখো, মিশ্রিত কৃষি ব্যবস্থার উন্নত দেশগুলো হচ্ছে তোমার ইউরোপের উত্তর পশ্চিমের দেশসমূহ, আমেরিকা যুক্তরাষ্ট্র, দুটোই। যে কৃষি ব্যবস্থায় একই সঙ্গে কৃষি পণ্য উৎপাদন ও পশুপালন করা হয় সেটা হচ্ছে মিশ্র কৃষি। সবুজ বিপ্লবের জনক হচ্ছে তোমার বোরলগ, নরম্যান বোরলগ। তারপরে অপারেশন ফ্লাডের মাধ্যমে কিসের উৎপাদন বৃদ্ধি পায়? দুধের উৎপাদন বৃদ্ধি পায়। যে ফসলে সবুজ বিপ্লবে বিশেষ সাফল্য আসে সেটা হচ্ছে গম, অর্থাৎ গম উৎপাদনের মাধ্যমে আমাদের ভারতের পাঞ্জাবে গম উৎপাদনের মাধ্যমে আমাদের দেশে সবুজ বিপ্লবের সূচনা হয়। সবুজ বিপ্লবের সাফল্যের কারণ হচ্ছে এগুলো সবই: জলসেচের সম্প্রসারণ, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, ক্ষুদ্র জমিগুলির একত্রীকরণ। তারপর দেখো, অপারেশন ফ্লাড 1 শুরু হয় কত সালে? তোমার 1970 সালে। নেক্সট দেখো আছে, যে কৃষিতে উৎপাদন সরাসরি ক্রেতার কাছে বিক্রয় করতে পারে তা হলো তোমার উদ্যান কৃষি। তারপর দেখো, বৈদেশিক মূলধন এবং সংগ্রহের সহায়তায় দেশীয় শ্রমশক্তির সাহায্যে বাণিজ্যিকভাবে গড়ে ওঠা কৃষিকার্য হচ্ছে বাগিচা কৃষি। ফসল উৎপাদনে বিশেষীকরণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে কৃষি ব্যবস্থায় তা হলো তোমার বাগিচা কৃষি, এক ফসলি বাজার কৃষি, দুটোই। যে দেশে জনসংখ্যার চাপ বেশি সেই দেশে প্রচলিত কৃষি পদ্ধতি হলো তোমার এগুলো সবই: নিবিড় কৃষি, বহু ফসলি কৃষি, ইন্টারকালচার, সবগুলোই। ভারতের কেন্দ্রীয় কফি গবেষণার কেন্দ্রটি কোথায় অবস্থিত? চিকমাগালুরুতে অবস্থিত। নিচের কোনটি কফির প্রকারভেদ? সেটা সবই বলছে: অ্যারাবিকা, তারপর তোমার রোবাস্টা, লাইবেরীয়, সবকটি। কফি উৎপাদনের উল্লেখযোগ্য হলো তোমার দক্ষিণ ভারত, কেননা দক্ষিণ ভারতে তোমার ওই সমুদ্রের প্রভাবটা আছে, এবং তোমার পার্বত্য অঞ্চলও আছে, যার জন্য কফি চাষটা দক্ষিণ ভারতে বেশি হয়। পূর্বঘাট, পশ্চিমঘাট, এই সমস্ত পার্বত্য অঞ্চলে স্টেপ কাল্টিভেশনের মাধ্যমে যেমন চা চাষ হয়, ঠিক একই রকমভাবে কফিও চাষ হয়। বিশ্বে কফি উৎপাদনে প্রথম স্থানে রয়েছে ব্রাজিল। সব থেকে বেশি কফি চাষ কিন্তু ওই আন্দিজ পর্বত আছে, সেই আন্দিজ পর্বতের পার্বত্য অঞ্চলে। তারপর দেখো, সামুদ্রিক আবহাওয়া যে ফসল ভালো হয় সেটা হচ্ছে তোমার কার্পাস, ইক্ষু, দুটোই। আখ উৎপাদন অঞ্চলে পরিবহন ব্যবস্থা উন্নত হওয়া দরকার। আখের রস দ্রুত শুকিয়ে যায় এবং অবিলম্বে বিক্রয় করা দরকার, সেটাই উভয়ই কিন্তু প্রযোজ্য। ইক্ষু থেকে উৎপাদিত চিনির প্রধান রপ্তানিকারক দেশ হচ্ছে ব্রাজিল। ভারতের কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্রটি অবস্থিত লখনৌতে। তুলা চাষের জন্য উপযোগী মৃত্তিকা হচ্ছে তোমার কৃষ্ণ মৃত্তিকা বা রেগুড় মৃত্তিকা। তারপর দেখো, কার্পাস চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাত হচ্ছে তোমার 75 থেকে 150 সেন্টিমিটার। দক্ষিণ ভারত কফি উৎপাদনে অনুকূল, তার কারণ হচ্ছে তোমার তুষারমুক্ত শীতকাল, লাভাজাত মৃত্তিকা এবং যথেষ্ট উষ্ণতা এবং প্রচুর বৃষ্টিপাত, এই সবগুলোর জন্যই কিন্তু কফি উৎপাদন প্রযোজ্য। এবার সর্বশ্রেষ্ঠ মানের কার্পাস বস্ত্র তৈরি হয় যে তুলো থেকে, সেটা হচ্ছে দীর্ঘ আঁশযুক্ত তুলো। ওপেন কাস্ট মাইনিং কয়লা এবং স্বর্ণ দুটোই কিন্তু হয়ে থাকে। ওপেন কাস্ট মাইনিং মানে কি বলতো, কুয়োর মতো আর কি, গর্ত কুড়ে যখন খনিজ উত্তোলন করা হয় তখন সেটা হচ্ছে ওপেন কাস্ট মাইনিং। এটা হচ্ছে তোমার আধুনিক, এবং এই পদ্ধতিতে কয়লা, সোনা দুটোই কিন্তু এখন বের করা হচ্ছে। তারপর দেখো, কার্পাস পাকিস্তানে কী নামে পরিচিত? শ্বেত স্বর্ণ। তারপর দেখো, জীবাশ্ম জ্বালানি হলো কোনটা? দুটোই, কয়লা, পেট্রোলিয়াম, দুটোই হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এবার শূন্যস্থান পূরণ বলছে: প্রথাগত কৃষি পদ্ধতি হলো শ্রম নির্ভর। তারপরে পেশাদারি পরামর্শদান ড্যাশ অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত, এটা হবে কুইনারি। তারপর ব্যারিস্টার, ডাক্তার, ড্যাশ কলার কর্মী, গোল্ড কলার ওয়ার্কার। তারপর দেখো, টোডা সম্প্রদায়ের প্রধান জীবিকা হচ্ছে ড্যাশ পশুপালন। এস্কিমোদের বরফের বাসগৃহকে কি বলা হয়? ইগলু। নেক্সট দেখো আছে, পশুপাল নিয়ে ড্যাশ পরিভ্রমণ করা হয় ঋতু নিয়ন্ত্রণ যাযাবর ভিত্তিতে, উলম্ব। তারপর দেখো, কিরগিজদের প্রধান খাদ্যশস্য ড্যাশ, দুগ্ধ। যাযাবর নয় এমন উপজাতি হচ্ছে টোডা। তারপর দেখো, জনপ্রতি উৎপাদন কম কিন্তু হেক্টর প্রতি উৎপাদন বেশি হয় ড্যাশ কৃষি পদ্ধতিতে, নিবিড় কৃষি পদ্ধতিতে। নেক্সট দেখো আছে, ড্যাশ বাণিজ্যিক কৃষি নয়, সেটা হচ্ছে নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি। মানুষ খাদ্যের সঙ্গে পশু খাদ্য উৎপাদন সমান গুরুত্বপূর্ণ ড্যাশ কৃষি ব্যবস্থায়, মিশ্র কৃষি ব্যবস্থায়। নেক্সট দেখো আছে, শস্যাবর্তন বহুল প্রচলিত ড্যাশ কৃষি পদ্ধতিতে, মিশ্র কৃষি পদ্ধতিতে। ভারতে সবুজ বিপ্লবের পথিকৃৎ হলেন তোমার ডক্টর স্বামীনাথন। ভারতের শ্বেত বিপ্লবের জনক হচ্ছেন তোমার ভার্গিস কুরিয়েন। তারপর দেখো আছে, ভারতে উৎপাদিত উল্লেখযোগ্য বাগিচা ফসল হচ্ছে চা। তারপর দেখো, ড্যাশ ও ড্যাশ কৃষি যন্ত্র নির্ভর, কোনটা? ব্যাপক কৃষি এবং মিশ্র কৃষি দুটোই কিন্তু কৃষি যন্ত্র নির্ভর। কেবল স্থানীয় চাহিদা পূরণে মানুষ শ্রম নির্ভর কৃষি হচ্ছে তোমার নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি। ব্রাজিলের কফি বাগিচাগুলিকে ড্যাশ বলে, ফাজেন্ডা বলা হয়। ভারতে কফি উৎপাদন প্রথম স্থান অধিকার করে ড্যাশ রাজ্য, কর্ণাটক। তারপর দেখো, আখের ছিবড়া ড্যাশ শিল্পে ব্যবহৃত হয়,
এটা তোমার কাগজ শিল্পে ব্যবহৃত হয়, আখের ছিবড়া। তারপর দেখো আখ উৎপাদনে শ্রেষ্ঠ দেশ হলো ড্যাশ, ব্রাজিল। কফি ড্যাশ অঞ্চলের ফসল, ক্রান্তীয় অঞ্চলের ফসল। নিচের বিকল্পর মধ্যে ড্যাশ কার্পাস উৎপাদনের শ্রেষ্ঠ স্থানে রয়েছে, ভারত। নেক্সট দেখো আছে খনি উত্তোলন যখন ভূপৃষ্ঠের উপরের স্তরে হয় তখন তাকে বলা হয় ড্যাশ মাইনিং, ওপেন কাস্ট মাইনিং। ড্যাশকে তরল সোনা বলা হয়, পেট্রোলিয়ামকে। তারপর দেখো ড্যাশ ও ড্যাশ খনিজ উত্তোলনজনিত খনিজপূর্ণ বায়ু দূষণের একটি বড় সমস্যা, কয়লা এবং লোহা। এবারে দেখো স্তম্ভ মেলাতে বলছে কৃষক যেটা আছে, কৃষক তোমার প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। তারপর দেখো বিমান চালক যে আছে সে কিন্তু প্রগৌণ অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। সি দেখো বিমা এজেন্ট যে আছে সেটা কিন্তু কোয়াটারনারি অর্থনৈতিক ক্রিয়ার সঙ্গে যুক্ত। আর সিইও এ কুইনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। এরপর দেখো এখানে কফি যেটা দিয়েছে, কফি উৎপাদনে তোমার মানে সব থেকে বেশি উৎপাদন করে তোমার ব্রাজিল, ঠিক আছে। তাহলে এইটা হবে, এটা বি হচ্ছে তুলো, তুলো উৎপাদনে তোমার বেশি তোমার উৎপাদন হয় আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চীনে। তারপর দেখো সি আখ উৎপাদন হচ্ছে সব থেকে বেশি ভারত এবং কিউবা। আর তোমার গম উৎপাদন হচ্ছে তোমার সেটা তোমার হচ্ছে তোমার রাশিয়া এবং ইউক্রেন। এখানে তৃণভূমিতে গম। এরপর দেখো আছে ছবিটা যেটা দিয়েছে এখানে, এই যে ছবিগুলো দেওয়া আছে এখানে তোমার উপর থেকে নিচে এই যে লাল লাল ছবিগুলো আছে, এগুলো কোনটা কোনটা হবে। দেখো প্রথমে হচ্ছে মেক্সিকো, ওয়েস্ট ইন্ডিজ এবং ব্রাজিল, এই তিনটি। চিত্র দেখে উত্তর থেকে দক্ষিণে সঠিক ক্রমটি নির্বাচন করো। অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে কোন কোন দেশ এই আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশে রয়েছে সেটাই তোমার এখানে করতে বলেছে। তো প্রথমে আছে মেক্সিকো, তারপর আছে ওয়েস্ট ইন্ডিজ, তারপর আছে দক্ষিণে আছে ব্রাজিল। এবার দেখো সঠিক বিবৃতি বলছে যে ঘন জনবসতি নিবিড় কৃষিতে স্বনির্ভর করে রেখেছে। তার কারণ কি, জনবসতির খাদ্যের চাহিদা আছে। এখানে এ এবং আর দুটোই সত্য, কিন্তু আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়। এরপর দেখো আছে সত্য মিথ্যা, বলছে আধুনিক সমাজ এবং অর্থনীতিতে কোয়াটারনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সত্য। এবার দেখো কোয়াটারনারি কাজকর্মে অধিকাংশ শ্রম নিযুক্তি দেখা যায়, এটা কিন্তু ভুল। তারপর দেখো আছে খাদ্য সংগ্রাহকের জীবনযাত্রা নিরাপদ এবং অনিশ্চিত, এটা কিন্তু ভুল। তারপরে তো বলছে খাদ্য সংগ্রাহক এবং শিকারজীবীরা প্রকৃতির উপর নির্ভরশীল, এটা কিন্তু ঠিক। নেক্সট দেখো রেড কলার কর্মীরা আর্থিকভাবে সচ্ছল, এটা কিন্তু মিথ্যা। কেননা প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, চাষিরা। রেড কলার কাজ খুবই প্রতিযোগিতামূলক, এটাও কিন্তু মিথ্যা, এখানে কিন্তু প্রতিযোগিতা খুব একটা নেই। নেক্সট দেখো কফি চাষ তুহিন এবং তুষারপাত সহ্য করতে পারে, এটা কিন্তু মিথ্যা। এরা কিন্তু তুহিন এবং তুষার দুটো সহ্য করতে পারে না। যেহেতু দক্ষিণে তোমার তাপটা বেশি, তার জন্য কিন্তু ওইদিকে তোমার কফি চাষটা বেশি হয় এবং বৃষ্টিপাতটাও বেশি দরকার। বলছে উত্তর ভারতের জলবায়ু কফি উৎপাদনের উপযোগী নয়। উত্তর ভারতে হ্যাঁ ঠিক, দক্ষিণ ভারতটা উপযোগী, ঠিক আছে। এরপর দেখো আছে অর্থনৈতিক কর্মধারা শুরু হয় প্রকৃতির কাছ থেকে, বিকশিত হয় মানুষের হাত ধরে। মানুষ প্রকৃতিকে মেনে প্রয়োজনীয় সংশোধন করে জীবন এবং জীবিকা গড়ে তোলে। ওইটা ঘন জনবসতিযুক্ত অঞ্চলে খাদ্য ফসলের চাহিদা পূরণে নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষি ব্যবস্থা গড়ে ওঠে। হচ্ছে উর্বর নদী অববাহিকাযুক্ত কৃষিকাজের সুযোগ জনবসতিকে আকৃষ্ট করে এবং কৃষিকাজের উন্নতি ঘটায়। তাহলে এই গেল তোমার পারুল প্রকাশনীর বই। এরপর দেখো তোমাদের যে রায়ান মার্টিনের যে বই আছে তোমার এই 60 তো এই রায়ান মার্টিনের বইয়ে প্রচুর প্রশ্ন আছে, ঠিক আছে। তো এর মধ্যে আমি সিলেক্টেড কিছু প্রশ্ন আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। এই বইটাতে তোমার যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোতে স্টার মার্কস দিয়ে রেখেছে। তো দেখো প্রথম যেটা বলছে মানে প্রাচীন যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত অর্থনৈতিক কার্যকলাপগুলোকে পরপর সাজাও। তাহলে দেখো শিকার, পশুপালন, তারপরে কৃষিকাজ, তারপর ব্যবসা বাণিজ্য। নেক্সট আছে দেখো উৎপাদন, ভোগ এবং বন্টনজনিত কর্মকাণ্ড হলো অর্থনৈতিক কর্মকাণ্ড, উক্তিটি কার, এটা হচ্ছে থমাসের। নেক্সট দেখো অর্থনৈতিক কার্যাবলীর প্রাথমিক স্তর কোন পর্যায় থেকে শুরু হয়, বলছে উদ্ভিদ এবং প্রাণী জগতের গার্হস্থ্যকরণ পর্যায়। নেক্সট বলছে কোন জিনিস বিনিময় করলে যে কোনো জিনিস বিনিময় করলে যে অর্থনৈতিক মান পাওয়া যায় তাকে বলা হয় মূল্য যোগ্যতা। সম্পদের উৎপাদন, বিনিময়, ব্যবহার এবং পরিষেবার সঙ্গে সম্পর্কিত সব ধরনের অর্থনৈতিক কাজকে তোমার সব ধরনের কাজকে একসঙ্গে অর্থনৈতিক কাজ বলা হয়। নেক্সট দেখো মানুষের ভোগ ও চাহিদার উপর নির্ভর করে অর্থনৈতিক কার্যাবলীর কোনো স্তর বিকাশ লাভ করে, সেটা হচ্ছে দ্বিতীয় স্তর। নিচের কোনটি অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত নয়, চুরি ডাকাতি। বাকিগুলো সবই অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত। তারপর দেখো অর্থনৈতিক কাজের বিবর্তনের কোন পর্যায়ে কৃষি বিপ্লব সংঘটিত হয়, সেটা হচ্ছে প্রাথমিক স্তরে। তারপর দেখো গ্রামাঞ্চলের মানুষ প্রধানত যে স্তরের অর্থনৈতিক কার্যাবলীর উপর নির্ভরশীল সেটা হচ্ছে তোমার প্রাথমিক স্তর।
নেক্সট দিচ্ছে দেখো, যে পৃথিবীর উন্নয়নশীল দেশগুলিতে কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলী প্রাধান্য লাভ করেছে। প্রথম শ্রেণী প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হচ্ছে কৃষিকাজ। তারপর দেখো আছে যে স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর ভিত্তি করে অন্যান্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ বিকাশ ঘটে, সেটা হচ্ছে তোমার প্রাথমিক স্তর। নেক্সট দ্বিতীয় স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপে নিযুক্ত শ্রমিকদের বলা হয় ব্লু কলার ওয়ার্কার। নেক্সট আছে দেখো তোমার নিম্নে উল্লিখিত অর্থনৈতিক কার্যাবলীর কোন স্তর কর্মসংস্থান বৃদ্ধিতে সাহায্য করে, দ্বিতীয় স্তর। তারপর দেখো কারখানা শিল্প দ্রব্য উৎপাদন কোন শ্রেণীর কাজ, মাধ্যমিক স্তর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর কাজ। এরপর দেখো আছে পরিষেবামূলক ক্ষেত্র অর্থনৈতিক কাজের কোন স্তরে অন্তর্ভুক্ত, তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। নেক্সট দেখো আছে পর্যটন কোন স্তরের কার্যাবলীর অন্তর্গত, তৃতীয় শ্রেণীর। গোলাপি পোশাক পরিহিত কর্মীরা কোন স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত, তৃতীয় শ্রেণী, পিঙ্ক কলার ওয়ার্কার, তৃতীয় শ্রেণী। নেক্সট দেখো যোগাযোগ সংক্রান্ত কাজ যে অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে তৃতীয় শ্রেণী। এটিএম পরিষেবা যে স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত, তৃতীয় শ্রেণী। চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ কী নামে পরিচিত, নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ, নব্য আধুনিক ক্রিয়াকলাপ। নেক্সট দেখো আছে চতুর্থ স্তরের কার্যাবলীকে নিযুক্ত কর্মীদের বলা হয় সাদা পোশাকের কর্মী। নেক্সট দেখো আছে কোম্পানির সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার কোন অর্থনৈতিক স্তরের সঙ্গে যুক্ত, অত্যাধুনিক স্তর। উন্নত গবেষণাকে নির্ভর করে যে স্তরের অর্থনৈতিক কার্যাবলীর কাজের উদ্ভব হয়েছে তা হলো তোমার চতুর্থ স্তরের কার্যাবলী। নেক্সট দেখো আছে তোমার অর্থনৈতিক ক্রিয়াকলাপের উন্নততর ক্ষেত্র কোনটি, কুইনারি। পেশাদার পরামর্শদাতারা যুক্ত হয় কুইনারি ক্রিয়াকলাপের সঙ্গে। নির্ণায়কের কাজ কোন স্তরের অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত, পঞ্চম। নেক্সট দেখো আছে কুইনারি ক্রিয়াকলাপে নিযুক্ত ব্যক্তিদের বলা হয় বুদ্ধি ভাণ্ডার। তারপর দেখো আছে ব্ল্যাক কলার ওয়ার্কার কাদের বলা হয়, খনিজ আহরণের নিযুক্ত কর্মীদের। ব্ল্যাক কলার ওয়ার্কার খনিজ আহরণে নিযুক্ত কর্মীদের, এখানটা মনে হচ্ছে ভুল আছে, এটা রেড কলার ওয়ার্কার হবে, ব্ল্যাক হ্যাঁ সরি ব্ল্যাকই হবে। তার কারণ তোমার রেড কলার ওয়ার্কার হচ্ছে কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং খনিজ আহরণের সঙ্গে যুক্ত যেটা আছে এদিকে কিন্তু ব্ল্যাক কলার ওয়ার্কার রেড কলার ওয়ার্কার বলে থাকে। অর্থাৎ ব্ল্যাক কলার ওয়ার্কার হচ্ছে তোমার খনিজ আহরণের সঙ্গে যুক্ত কর্মীদের, সরি। এবার দেখো ইয়েলো কলার ওয়ার্কার বলা হয় ফটোগ্রাফার বা চিত্র পরিচালকদের। গ্রিন কলার ওয়ার্কার বলা হয় সামরিক কাজে যুক্ত কর্মীদের। এবার দেখো হালকা নীল পোশাক কর্মী হচ্ছে অস্থায়ী কর্মীদের, অর্থাৎ যারা সিকিউরিটি গার্ড হয় দেখবে বেশিরভাগ হালকা পোশাক পরে থাকে। তার ত্রিক্ষেত্র তত্ত্ব এর মূল বিষয়টি হচ্ছে যখন কোনো দেশের অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় স্তর অতিক্রম করে তৃতীয় স্তরে পৌঁছায়। নেক্সট হচ্ছে নিচের কোনটি প্রাচীনতম প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী, তোমার সংগ্রহ এবং শিকার এই দুটোই কিন্তু হবে। তারপর দেখো আছে হোমো ইরেক্টাস মানব গোষ্ঠীর প্রাকৃতিক বাসভূমি ছিল এশিয়া, আফ্রিকা, ইউরোপ। নেক্সট দেখো আছে ভারতের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে বসবাসরত উপজাতি সম্প্রদায় হতে তোমার কাদার বেদুইন নামক উপজাতি সম্প্রদায় কোথায় দেখা যায়, সৌদি আরবে দেখা যায়। নেক্সট দেখো কোনো অঞ্চলের উপজাতিরা বলগা হরিণ পালন করে, বলছে ফিনল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ডের ল্যাপ এরা। তারপর জীবিকা সত্তাভিত্তিক কৃষির অপর নাম কি, নিবিড় কৃষি। যে কৃষিতে জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ কম এবং সূক্ষ্ম জমিতে সর্বাধিক ফসল উৎপাদন করা হয় তাকে বলা হয় জীবিকা সত্তাভিত্তিক কৃষি বা জীবন ধারণ ভিত্তিক কৃষি। কোন কৃষিতে উদ্বৃত্ত ফসল থাকে না, নিবিড় কৃষিতে। নেক্সট দেখো বলছে নিবিড় কৃষির মুখ্য ফসল কোনটি, ধান। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলিতে কোন পদ্ধতিতে কৃষিকাজ করা হয়, নিবিড় জীবিকা সত্তাভিত্তিক বা জীবন ধারণ ভিত্তিক কৃষি। উৎপাদিত ফসলের সবটাই ভোগ করা হয় তখন তাকে বলা হয় জীবিকা সত্তাভিত্তিক কৃষি। নেক্সট দেখো আছে বলছে যে কৃষিতে উৎপাদিত পণ্যের পুরোটাই কৃষক পরিবারের জন্য ব্যবহৃত হয় সেই কৃষিকা ব্যবস্থাকে বলা হয় জীবিকা সত্তাভিত্তিক কৃষি। তারপর দেখা হচ্ছে নিম্নলিখিত কোনটি কৃষিকাজের অন্তর্গত নয়, সেটা হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ। উত্তর পূর্ব ভারতের স্থানান্তর কৃষি কী নামে পরিচিত, ঝুম নামে পরিচিত। ভারতের কোন অঞ্চলে স্থানান্তর কৃষি পেন্ডা নামে পরিচিত, অন্ধ্রপ্রদেশ। তারপর দেখো স্থানান্তর কৃষিকে শ্রীলঙ্কায় কী বলে, চেনা বলা হয়। নেক্সট দেখো আছে ন্যাবার্ড, NABARD এর পুরো কথাটা কি, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। দেখো প্ল্যান্টেশন ফার্মিং বা বাগিচা কৃষি কোন ধরনের কৃষির অন্তর্গত, বাণিজ্য ভিত্তিক কৃষি। তারপর দেখো বলছে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি বাণিজ্যিক কৃষির সফলতায় অন্যতম, সেটা হচ্ছে বিরাট বড় আয়তনের কৃষিজোট। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি মিশ্র কৃষির ক্ষেত্রে প্রযোজ্য নয়, যে মিশ্র কৃষি ব্যবস্থার প্রয়োগ মৃত্তিকার উর্বরতা শক্তির হ্রাস ঘটায়। তারপর দেখো মিশ্র কৃষি ব্যবস্থায় একটি জমিতে শস্য চাষের সঙ্গে পশুপালন করা হয়। শস্যাবর্তন কি, শস্যাবর্তন হচ্ছে মাটির স্বাভাবিক উর্বরতাকে স্থায়ী রেখে বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল উৎপাদন। পৃথিবীতে সর্বপ্রথম শস্যাবর্তন শুরু হয় তোমার কোথায়, রোমে।
রোমেই কিন্তু প্রথম শুরু হয়। তারপর দেখো কৃষি জমির উর্বরতা বৃদ্ধি শস্যাবর্তনের মুখ্য উদ্দেশ্য হলে সহায়ক শস্য হলো তোমার ছুটি জাতীয় শস্য। তারপর দেখো নরফোক শস্যাবর্তন এর ধারণাটি হলো একই জমিতে 4 বছরে 4টি ভিন্ন শস্যের উৎপাদন এবং পরের 1 বছর জমিকে চাষহীন রাখা। এবার দেখো শস্য প্রকারতা সর্বাধিক হয় নিবিড় কৃষিতে, ট্রাক ফার্মিং বলা হয় উদ্যান কৃষিকে। তারপর দেখো ভারতের কোন রাজ্যটি দোহ কৃষিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটা হচ্ছে তোমার উত্তরপ্রদেশ। নেক্সট বলছে দেখো ভারতের শ্বেত বিপ্লবের জনক হলে তোমার কুরিয়েন। নেক্সট হচ্ছে তোমার কোন বাগিচার সঙ্গে ফাজেন্ডা কথাটি জড়িত, কফি বাগিচার সঙ্গে। ব্রাজিলের অধিকাংশ কফি চাষ হয় তোমার সাও পাওলোতে। নেক্সট আছে দেখো তোমার ভিয়েতনামের সর্বাধিক চাষ হয় তোমার রোবাস্টা কফি। আখ চাষের জন্য প্রয়োজনীয় উষ্ণতা হচ্ছে তোমার 21 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত কত প্রয়োজন? 75 থেকে 100 সেন্টিমিটার। রেটুন কি? রেটুন হচ্ছে তোমার আখের চারা গাছকে তোমার বলা হয় রেটুন। নেক্সট হচ্ছে পৃথিবীর চিনির বস্তা কাকে বলা হয়? কিউবাকে তোমার পৃথিবীর চিনির বস্তা বলে। তারপর দেখো আখের রস নিম্নলিখিত কোন রোগ নিরাময়ে উপযোগী? জন্ডিস রোগ। আখের রস মানে জন্ডিস, আমাদের যদি জন্ডিস হয় তখন কিন্তু আখের রস খেতে বলা হয়। কিউবা বিখ্যাত হয় ইক্ষু উৎপাদনে। তাহলে দেখো আমি যতদূর পারলাম তোমাদের সঙ্গে এই শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এছাড়াও তোমরা যে বই পাচ্ছ সেই বইয়েরও শর্ট প্রশ্ন নিয়ে তোমরা একটু আলোচনা করার চেষ্টা করবে, তার কারণ শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না। তোমরা যত পড়বে যত জানবে তত তোমরা সমৃদ্ধ হবে। তাহলে এতদূর পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।